এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে এক কোটিপতি লয়ার। নিজের বলতে তার জীবনে কেউই নেই, আর এই জন্য সে ইন্ডিপেন্ডেন্টলি লাক্সারিয়াস লাইফ লিড করে। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তার জীবনের সবকিছু বদলে দেয়। জ্ঞান ফেরার পর সে জানতে পারে যে তার নাকি দুইটা বাচ্চা, আর সে একটা মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ। হঠাৎ করে লাইফের এমন ট্রানজিশন সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর বুঝতেই পারছে না যে কোত্থেকে কি হয়ে গেল। তো গল্পের শুরুটা হয় ইয়াংহু নামের একটা মেয়েকে দিয়ে। ছোটবেলা থেকে তার জীবন অনেক দুঃখে আর কষ্টে জর্জরিত। যখন তার মাত্র 12 বছর ছিল তখনই তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়া সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মাও মারা যান। এত তাড়াতাড়ি মা বাবাকে হারিয়ে ইয়াংহু একদম নিঃস্ব হয়ে পড়ে। তবে ওই ছোটবেলাতেই সে নিজেকে একটা প্রমিস করে যে এখন থেকে সে আর কারো দয়ায় বড় হবে না, এবং নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে সে একদিন অনেক ধনী আর সমাজের একজন রেসপেক্টেড পার্সনে পরিণত হয়। এরপরে গল্প চলে আসে বর্তমানে, আর ইয়াংহু তার ছোটবেলায় নিজেকে করা প্রতিজ্ঞা ঠিকই রেখেছে। এখন সে অনেক ধনী আর বড় মাপের একজন লয়ার। তার মাসিক আয় এখন লক্ষ লক্ষ টাকা। এই মুহূর্তে সে দেশের সব থেকে জনপ্রিয় একজন লয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে অনেক জটিল জটিল কেস আসে, যেটা আবার সে এক তুড়ি মেরে জিতে যায়। তবে ইয়াংহু কখনো গরিব মানুষদেরকে সাহায্য করতো না। টাকার জন্য সে সব সময় বড় লোকদের হয়ে কেস লড়তো। এরপরে দেখা যায় একদিন তাকে ডেকে পাঠায় এক বড় কোম্পানির চেয়ারম্যান। এই চেয়ারম্যানের ছেলে একটা মেয়েকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, তাই চেয়ারম্যান চাইছে ইয়াংহু যেন যেভাবেই হোক তার ছেলেকে নির্দোষ প্রমাণ করে। তবে এইসব নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেই মেয়ে আর তার মা ওই জায়গায় উপস্থিত ছিল। এখানে ইয়াংহু তো ভালো করে জানতো যে এই ছেলেটি দোষী, তারপরও সে এই কেসটি হাতে নেয়, কারণ তাকে এই কেসটার জন্য অনেক পরিমাণ টাকা দেয়া হবে বলে কোম্পানির মালিক জানিয়েছেন। ইয়াংহু তো ওই মেয়ে আর তার মায়ের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এদের অনেক টাকা পাওয়ার আছে, ফলে তোমরা যাই করো না কেন এই কেসটি কিন্তু কোনোভাবেই জিততে পারবে না। এবার ভেবে দেখো ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমার মেয়ের কি অবস্থা হবে। এমন নিষ্ঠুর কথা শুনে তো ওই মেয়েটার মা সেখানে রাগে ফেটে পড়ে। সে ওখানে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, কিন্তু ওই মেয়েটি তার মাকে একটু শান্ত করিয়ে বলে যে মা, আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, তাছাড়া এই কেস চালানোর মতো শক্তিও আমাদের নেই, তাই ভালো হবে যদি আমরা এই কেসটা তুলে নিই। তার মায়ের তো কোনোভাবেই মন চাইছিল না, কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে সে এই কেসটি তুলে নেয়। এরপরে দেখা যায় ওই চেয়ারম্যান ইয়াংহুর এই ধরনের ইমপ্রেসিভ কাজে অনেক খুশি হয়ে যায়, আর এই সাথে তো সে ইয়াংহুকে নতুন করে একটা কাজের অফারও দেয়। চেয়ারম্যান বলে যে আমাদের শহরের মধ্যে যে বস্তিটা রয়েছে ওখান থেকে সবাইকে উচ্ছেদ করে আমি বড় একটা শপিং মল বানাতে চাই। তবে এই কাজটা করার জন্য আমার তোমার একান্ত সাহায্যের প্রয়োজন। এরপরে তো চেয়ারম্যান ইয়াংহুকে একটা BMW আর ভিআইপি প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড অফার করলে সেও রাজি হয়ে যায়। আসলে ইয়াংহু ধনী হবার চক্করে তার মোরাল থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। তার কাছে এখন টাকার বিকল্প আর কিছুই নেই। ইয়াংহু তার বিলাসবহুল বাড়িতে একাই বসবাস করে, আর তার লাইফে ইমোশনের কোনো জায়গা নেই। এরপরই তো ইয়াংহু চেয়ারম্যানের কাছ থেকে সেই BMW গাড়িটা নিয়ে ওটাতে করে বাড়িতে ফিরতে থাকে, কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ করেই তার সামনে একটা বিড়াল চলে আসে, আর বিড়ালটাকে বাঁচাতে গিয়ে সে যখনই গাড়িটা বের করতে যায় তখনই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সে বিশাল একটা দুর্ঘটনার শিকার হয়। অ্যাক্সিডেন্টের পর আশ্চর্যজনকভাবে সে নিজেকে একটা অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। তার বারবার মনে হচ্ছিল আমার তো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এখানে আমি কিভাবে আসলাম। তবে একটু পরে আমরা বুঝতে পারি যে ইয়াংহু আসলে ইতিমধ্যেই মারা গিয়েছে, আর সে মারা যাওয়ার পর হেভেন পাথ ফাউন্ডেশনে এসে পড়েছে। এটা এমন একটা জায়গা যেখানে মানুষ মারা যাওয়ার পর হেভেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। ইয়াংহু তো এখনো বেশ কনফিউজড, আর তখনই সে তার পায়ের কাছে একটা বাদ কার্ড দেখতে পায়। ইয়াংহু ওই কার্ডটা তুলে নিয়ে সেখানে থাকা একটা মেয়েকে দেখালে মেয়েটি তার কাছে জন্মসাল জানতে চায়, আর ইয়াংহু জন্মসালটা বলতেই ওই মেয়েটি পুরো চমকে ওঠে। তার চেহারা দেখে মনে হচ্ছিল বিশাল বড় কোনো একটা ঝামেলা হয়ে গেছে, তাই সে আর কিছু না বলে দ্রুত চলে যায় এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিমের কাছে। আর এখান থেকে আমরা জানতে পারি তারা আসলে দুইটা ভুল করে বসেছে। প্রথমত কানস্তুইন নামের এক মহিলা যার আরো 1 মাস বাঁচার কথা ছিল তাকে ঘুমের মধ্যে মেরে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়ত ইয়াংহু নামের অন্য একজনের পরিবর্তে তারা ভুল করে এই ইয়াংহুকে এখানে নিয়ে এসেছে। কিন্তু লাইফ সাইকেল অনুসারে ইয়াংহুর 2058 সাল পর্যন্ত জীবিত থাকার কথা। যেহেতু বড় ভুল করে ফেলেছে তাই এখন তো সেটা সমাধানও তাদেরই করতে হবে। তাই মিস্টার কিম ইয়াংহুকে ডেকে পাঠায় আর সবটা খুলে বলে, কিন্তু এগুলো শুনে ইয়াংহুর তো কিছুই বিশ্বাস হচ্ছিল না। সে এখন কি করবে এটা জানতে চাইলে মিস্টার কিম তাকে বলে যে এই সবটা ঠিক করার জন্য আমাদের কাছে একটাই পথ আছে। কাংসুইন নামের সেই মহিলাটি যার আরো 1 মাস জীবন বাকি ছিল সেই সময়টি যদি সে কাটিয়ে তাদের সাহায্য করে তাহলে তারা তাকে তার আসল শরীরে ফিরিয়ে দেবে, মানে 1 মাসের জন্য তাকে
তাকে অন্য একটা মেয়ের জীবন পার করতে হবে। এসব কথা শুনে তো ইয়াংহুর মাথায় চক্কর দিতে শুরু করে, কিন্তু এখন এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, যার ফলে ইয়াংহু অবশেষে রাজি হয়ে যায়। এরপর পৃথিবীতে ফেরার জন্য তাকে একটা মেশিনের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়। মেশিনটা স্টার্ট হলেই তো ইয়াংহু একটা ঘেরের মধ্যে চলে যায়। কিছুক্ষণের মধ্যে দেখা যায় সে আবারও পৃথিবীতে ফিরে এসেছে। এবার ঘটে একটা মজার কাহিনী, কারণ ইয়াংহু পৃথিবীতে ফিরে এসে দেখতে পায় সে এখন আর আগের মতো ধনী নয়, পুরো দমে একটা সাধারণ আর মধ্যবিত্ত পরিবারের বউ। তার নিজের ড্রেস আপ আর ঘরের পরিবেশ দেখে তো সে চিৎকার করতে শুরু করে। এমন জোরে চিৎকার শুনে তো একটা লোক তার কাছে চলে আসে। আসলে সাং নামের এই লোকটি হলো তার এই জীবনের হাজবেন্ড। সকাল সকাল নিজের বউয়ের এমন কাণ্ড দেখে সে তাকে প্রশ্ন করে যে কি দেখে তুমি এত ভয় পাচ্ছ। তবে সাংকে দেখে তো ইয়াংহু আরো বেশি চিৎকার করতে শুরু করে দেয়। এরপর ইয়াংহু এই রুমে একটা ছবি দেখতে পায়। সেখানে নিজের ছবির সাথে সাংয়ের এই ছবি দেখে সে বুঝতে পারে যে এই ছেলেটাই হলো তার বর্তমানের হাজবেন্ড। তার মানে ইতিমধ্যেই তার লাইফ সে কানসুইনের নামের মেয়েটির সাথে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এই লাইফটা তো তার আরো বেশি প্যারাময় হয়ে পড়ে যখন সে জানতে পারে যে তার একটি নয় বরং দুইটি সন্তান। জাস্ট একবার ভাবুন, আপনি যদি বিয়ে না করে হঠাৎ করে 2 বাচ্চার মা হয়ে যান, তাহলে আপনার কেমন লাগবে। তার 2 সন্তানের নাম হলো হানিয়ন আর হানরুল। এমন ফ্রিতে পাওয়া স্বামী সহ বাচ্চা নিয়ে ইয়াংহু যেন পড়ে যায় এক অথৈ সমুদ্রে। ছোট সন্তান বলে কোলে নাও, আর বড়টা বলে আমার নাস্তা কোথায়, আর হাজবেন্ড বলে অফিসের দেরি হয়ে যাচ্ছে। এই সব কিছু শুনে তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট উইমেন ইয়াংহুর পুরো পাগল হওয়ার অবস্থা। এরপরেই তো তার মেয়ের টিফিনের জন্য তার কাছে এসে টাকা চাই, কিন্তু সে তো আর জানতো না যে টাকা কোথা থেকে দেবে। এরপর নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে টাকা রয়েছে। এদিকে ছোট ছেলে বায়না শুরু করে যে তাকে যেন স্কুল বাস পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। ইয়াংহুর তো অনেক অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এরপর সে তার ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে যায়। বাস স্ট্যান্ডে তার এই জীবনের কিছু বান্ধবীকে আমরা দেখতে পাই। তারাই তাকে জোর করে একটা কাজে নিয়ে যায়, আর এই পরিবার বর্তমানে অনেক আর্থিক কষ্টের মধ্যে রয়েছে। এরপর তার ওই বান্ধবীরা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা নানা ধরনের গল্প করতে থাকে, আর এখান থেকে ইয়াংহু জানতে পারে যে তার কিভাবে বিয়ে হয়েছিল, মানে সেই মহিলা কানসুয়েনের যার শরীরে এখন সে আছে। ইয়াংহুর 18 বছরে বিয়ে হয়ে যায়, আর তার 1 বছরের মধ্যেই তার প্রথম সন্তানের জন্ম হয়। এইসব কথাবার্তা শুনে তো স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট ইয়াংহুর ভেতরটা কেমন যেন গুলিয়ে আসে। তাই সে দ্রুত ওখান থেকে দৌড়ে বাথরুমে চলে যায়। কিন্তু ঠিক তখনই ওখানে এসে হাজির হয় সেই হ্যাভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিম। সে তাকে জানায় যে যেহেতু তাকে এই জীবনে পাঠানো হয়েছে, তাই তাকে অবশ্যই এটিকে কানসুয়েনের সুন্দরভাবে কাটাতে হবে। যদি সে ঠিকমতো এই জীবন চালাতে না পারে, তাহলে তাকে সোজা হ্যাভেনে কিংবা হেলে পাঠিয়ে দেয়া হবে। সুতরাং যত দ্রুত সম্ভব সে যেন এই লাইফটাকে অ্যাডজাস্ট করে নিয়ে উপভোগ করতে থাকে। এরপর তো বাড়ি ফিরে আশেপাশের সমস্ত জিনিস দেখে সে প্রচন্ড ফ্রাস্ট্রেট হয়ে যায়, আর চিন্তা করতে থাকে যে এইভাবে গরিবদের মতো করে চললে তো হবে না, আগের মতোই বড়লোক ভাবে চলতে হবে। তাই সে সুপার মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করতে থাকে, কিন্তু বিল দেওয়ার সময় দেখা যায় তার কাছে যে কার্ডটা আছে সেটা আর কাজ করছে না। আর তখন সে বুঝতে পারে যে এখন চাইলেও তার পক্ষে আর আগের মতো হওয়া সম্ভব নয়। এদিকে রাত হলে তো শুরু হয় আরেক কাহিনী। রাতের বেলায় তার স্বামী যখন তার কাছাকাছি আসতে চায়, তখন সে তো ভূত দেখার মতো ভয় পেতে থাকে। হাজবেন্ডকে দূর দূর করে তার কাছে আসতে মানা করে দেয়, আর বলে যে 18 বছরের নিজের মেয়েকে বিয়ে করে দ্রুত বাচ্চা নেওয়া হতে ফোর্স করেছো, এই জন্যই আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ইয়াংহুর মুখে এরকম কথা শুনে তো তার হাজবেন্ড পুরো ভিমড়ি খেয়ে যায়, আর সে লক্ষ্য করে তার বউ কেমন যেন পুরো উকিলদের মতো কথা বলা শুরু করেছে। আজকে আরো বেশি কথা না বাড়িয়ে ইয়াংহু একাই গিয়ে লিভিং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় তো ইয়াংহু আগের লাইফে সেই বাড়িতে যায়, আর সেখানে দেখা তার সেই ভিআইপি কার্ডটি খুঁজতে থাকে। এরপর সেটা পেয়ে গেলে সে সোজা চলে যায় ওটা নিয়ে শপিং করতে, কিন্তু পেমেন্ট করার সময় দেখা যায় ওই কার্ডে যার নাম আছে সেটা তো তার নয়, বরং সেই নাম হলো কানসুয়েনের, মানে যার সাথে তার লাইফ এক্সচেঞ্জ করা হয়েছে। সেখানকার সেলসম্যান ব্যাপারটি বুঝতে পারলেও তখন তাকে কিছু না বলে যেতে দেয়। এরপর বাড়িতে ফিরে এসে ওই দিন রাতের বেলায় তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি আমার সঙ্গে থাকতে কষ্ট হচ্ছে? তুমি নিজেই তো আমাকে পছন্দ করেছিলে, আমি তো তোমাকে কখনো জোর জবরদস্তি করিনি। আসলে গতকাল রাতে ইয়াংহুর এরকম কথায় সে অনেক কষ্ট পেয়েছিল, আর তখন ইয়াংহু বুঝতে পারে যে হাং সত্যি কানসুয়েনকে জোর করে বিয়ে করেনি, বরং সেই তার পিছে পিছে ঘুরে বেড়াতো। তবে এর কিছুক্ষণ পরে তো বাসায় পুলিশ চলে আসে, কারণ তাদের ধারণা যে ইয়াংহু অন্যের কার্ড চুরি করে আনঅথরাইজড ভাবে সেটা ব্যবহার করছে। ফলে পুলিশ তাদেরকে থানায় ডাকে, কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ ইয়াংহুকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিন্তু সাং যখন একজন উকিলের মতো আইনের বিভিন্ন ধারা তাদেরকে বলতে থাকে, সাথে এটাও বলে যে কানসুয়েন আর সে একই ল কলেজে পড়তো, কিন্তু সমস্যার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। যদি আজকে সে পড়াশোনা শেষ করতে পারত, তাহলে সেও তার মতো একজন বড় উকিল হয়ে যেত। তবে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তার এমন খারাপ সময়ের কথা শুনে কানসুয়েন
তার কার্ডটি দেয় যাতে সে তার বর্তমানে আর্থিক অবস্থাকে কিছুটা পরিবর্তন করতে পারে। সাংয়ের এরকম কনফিডেন্টলি কথা শুনে তো পুলিশ কিছুটা ভরকে যায় আর চেক করে দেখে যে সত্যি সে বর্তমান কাউন্সিয়ন অর্থাৎ ইয়াংহুর ক্লাসমেট ছিল। এটা শুনেই তো ইয়াংহু অনেক অবাক হয়ে যায়, কারণ একই ক্লাসে থাকা সত্ত্বেও সে তাকে কখনোই খেয়াল করেনি। এদিকে পুলিশের কাছে প্রমাণ না থাকার কারণে তারা তাকে ছেড়ে দেয়। এরপর সেখান থেকে বের হয় ইয়াংহু। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কাউন্সিয়নকে কিভাবে চেনো? উত্তরে সে হেসে দিয়ে বলে যে উনি এত বড় একজন উকিল, ওনাকে কে না চেনে। আর হ্যাঁ, তুমি ওই কার্ডটা যেভাবেই পেয়েছো ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি জানি তুমি কোনো খারাপ কাজ করনি। আমার নিজের বইয়ের উপর পুরোপুরি ভরসা আছে। এটা বলে সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর ইয়াংহু এবারও অনেক অবাক হয়ে যায়। পরে সেখানে হুট করে আবারও মিস্টার কিম এসে উপস্থিত হয় আর তাকে বলে, একটু হলেই তো তুমি তোমার এই সুখের সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিলে। সে তাকে সতর্ক করে দিয়ে বলে যে এটাই তোমার শেষ সুযোগ, এরপর যদি এমন হয় তাহলে তোমাকে এখান থেকে চিরতরে নিয়ে যাওয়া হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সাং ইয়াংহুকে একটা পার্টিতে নিয়ে যেতে চায়। প্রথমে সে রাজি না হতে চাইলেও পরে মিস্টার কিমের কথা মনে পড়তেই সে রাজি হয়ে যায়। পার্টিতে ইয়াংহু আজকে খুব সুন্দর করে সেজে যায়, যেভাবে সে তার আগের জীবনে চলাফেরা করত। এটা দেখে সাং যেন পুরো আকাশ থেকে পড়ে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এরপরই সাং তার বসের সঙ্গে ইয়াংহুকে পরিচয় করিয়ে দেয়। আগের অভ্যাস অনুসারে ইয়াংহু তখন সাথে সাথে হাত মেলাতে যায়, কিন্তু একজন কোম্পানির মালিককে আর এমপ্লয়ির বইয়ের সঙ্গে হাত মেলায়। ব্যাপারটি বুঝতে পেরে ইয়াংহু অনেক কষ্ট পায়, কিন্তু পরে সে সব ভুলে গিয়ে আবারও কথা বলতে শুরু করে। সাং তখন একটা ভালো সুযোগ বুঝে তার বসকে একটা কনস্ট্রাকশনের প্রস্তাব দেয়। সে বলে যে সাবওয়ের পাশে একটা সাউন্ড প্রুফ দেওয়াল করে দেওয়ার জন্য, এতে জনগণের অনেক বেশি উপকার হবে। সেখানে উপস্থিত ছিল এই কনস্ট্রাকশনের চিফ, যে কিনা এক বিশাল মাপের দুর্নীতিবাজ। তাই সে ওই বসকে বারবার ম্যানিপুলেট করতে থাকে, কিন্তু উকিল ইয়াংহু তো সবটাই বুঝতে পারছিল। ফলে এক পর্যায়ে সে বলে যে সে দুর্নীতি করছে, সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকা হাতিয়ে নেওয়ার পরও কখনোই তাদের সুবিধার কথা ভাবছে না। এইসব শুনেই সেখানে থাকা সবাই অনেক হসকচিয়ে ওঠে। এক পর্যায়ে সেই কনস্ট্রাকশনের চিফ ইয়াংহুকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বসে। এই সব কিছু সাং এতক্ষণ ধরে মেনে নিয়েছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই সে আর কিছু না ভেবে ওই চিফকে সজোরে একটা ঘুষি দিয়ে ইয়াংহুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা ওখান থেকে চলে যায় একটা বারে। সেখানে ইয়াংহু তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ওই চিফকে মারলে? উত্তরে সাং বলে যে আমি আমার পরিবারের সম্মানের জন্য সবকিছু করতে পারি। আমার কাছে আমার স্ত্রীর সম্মান সবার উপরে, তাই তোমাকে কেউ খারাপ কিছু বললে আমি কখনোই তাকে ছেড়ে দেব না। এইসব কথা শুনে ইয়াংহু নিজেই অনেক ভাবনায় পড়ে যায়। আসলেই তো এত সুন্দর পরিবারের ভালোবাসা কি সে এত টাকা থাকা সত্ত্বেও আগে কখনো পেয়েছে? তাই এরপর থেকে ইয়াংহু এই লাইফে নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করে। সে ধীরে ধীরে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এইভাবে একদিন সকালে তার মেয়ে স্কুলে যাওয়ার সময় কিছু টাকা চাইলে সে আগে তাকে কিছু কাজ করতে বলে। তুমি যদি ওই ব্যাগগুলো ভাঁজ করো তাহলেই তুমি একটা টাকা পাবে। তাই মায়ের কথা শুনে পরে হানিয়ন সেখানে থাকা সবগুলো ব্যাগ ভাঁজ করে। এর বদলে ইয়াংহু তাকে পকেট মানিও দিয়ে দেয়। তবে এখানে আমরা দেখতে পাই হানিয়ন আসলে স্কুল শেষ করে তার এক ছেলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। বাড়িতে কেউ না থাকায় ছেলেটি তার সঙ্গে আজকে ক্লোজ হতে চায়। স্বাভাবিকভাবে হানিয়ন তখন অনেকটা আনকমফোর্টেবল ফিল করতে থাকে আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে এখানে লুকিয়ে থাকা আরো কয়েকটি ছেলে মিলে এসব কিছু ভিডিও করছিল, যাতে করে পরবর্তীতে তারা তাকে ব্ল্যাকমেইল করতে পারে। এটা দেখে সে ওখান থেকে দ্রুত পালিয়ে যেতে চায়, কিন্তু এই ছেলেটি তখন তার উপর চড়াও হয়ে তাকে হ্যারাস করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হানিয়ন অনেক বিধ্বস্ত অবস্থায় বাড়িতে এসে দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে ইয়াংহু বুঝতে পারে যে মেয়ের সঙ্গে কিছু একটা হয়েছে, তাই সে তাকে বারবার প্রশ্ন করতে থাকে। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করার পর হানিয়ন সব ঘটনা তার মাকে খুলে বলে। সব শুনে ইয়াংহুর মাথা পুরো খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলায় তারা স্কুলের প্রিন্সিপালের সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। তবে সেখানে গিয়ে ইয়াংহু দেখতে পায় যে এই ছেলের সঙ্গে তার উকিলও উপস্থিত। তখন সেই উকিল ইয়াংহুকে বলে, যা হয়েছে সেটা ঠিক হয়নি, তাই আপনার কোন অভিযোগ থাকলে আমরা আপনাকে কিছু ক্ষতিপূরণ দিতে পারি। এটা জানাজানি হলে কিন্তু আপনার মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। এই কথা শোনার পর ইয়াংহু তাদের কাছ থেকে 5 মিনিট সময় নেয়। এরপর সে বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর অনুশোচনায় ভুগতে থাকে যে এতদিন কত নিরপরাধ মানুষকে সে ঠিক এইভাবেই কষ্ট দিয়েছে। আজকে সে ওই মানুষগুলোর মতো একই পরিস্থিতিতে পড়েছে, তাই তাদের অসহায়ত্বগুলো খুব ভালো করে বুঝতে পারছে। এখন সে সত্যি তার আগের জীবন নিয়ে অনেক বেশি লজ্জিত। ঠিক তখনই তার মেয়ে সেখানে এসে উপস্থিত হয় আর বলে, মা, আমাদের ফ্যামিলির অবস্থা তো অনেক খারাপ। তারা যেহেতু আমাদের এত টাকা দিচ্ছে তাহলে সেটা আমাদের নিয়ে নেওয়া উচিত। আমরা তাদের সঙ্গে লড়াই করে এমনিতেই পারবো না। কিন্তু ইয়াংহু তখন বলে যে টাকা দিয়ে সবসময় সবকিছু কেনা যায় না মা, টিকে থাকার জন্য টাকার চেয়েও নিজের অধিকার বেশি দরকার হয়। এরপর সে আবার ওই উকিলের সামনে যায়। উকিল তখনও তাকে
তাকে বলে যে এই বিষয়টা এখানেই শেষ করেন আর যত টাকা লাগে নিয়ে যান। তবে এটা বলার পরপরই ইয়াংহু পকেট থেকে তার মোবাইলটা বের করে, যেখানে সে এতক্ষণ ধরে তাদের কথাগুলো রেকর্ড করছিল। এই প্রমাণ দেখে সেখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। ইয়াংহু তখন বলে, আমি এই রেকর্ডটা মিডিয়ার কাছে পৌঁছে দিয়ে এই অসভ্য ছেলেকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। টাকা দিয়েও তোমরা তাকে বাঁচাতে পারবে না, কারণ আমি জানি আজ এই কাজে যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে বড় হয়ে এই ছেলে একদিন রেপিস্ট হয়ে উঠবে। এই সব কথা শুনে তো ওই ছেলেটি রেগেমিগে ইয়াংহুকে মারতে আসে। আগে থেকে ফাইটিং জানা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইয়াংহু মুহূর্তেই তাকে মাটিতে ফেলে দেয় এবং হানিয়নের কাছে ক্ষমা চাইতে বলে। মায়ের এরকম রুদ্র রূপ দেখে মেয়ে বেশ অবাক হয়ে যায় এবং একই সঙ্গে অনেক প্রাউড ফিল করে, কারণ আজকে তার মা তার জন্য সবার সাথে লড়াই করছে। এরপরে তো দেখা যায় ইয়াংহু নতুন পরিবারের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে। সে এখন তাদেরকে রান্না করে খায় এবং অন্যান্য সব সাংসারিক কাজও খুব সুন্দর করেই সামলায়। একজন আদর্শ মায়ের সকল গুণাগুণ সে ইতিমধ্যে আয়ত্ত করে ফেলেছে। তারা সবাই খুবই হ্যাপি ছিল, কিন্তু সুখের সময় তো আবার খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। হুট করে সেখানে আবার মিস্টার কিম এসে উদয় হয় এবং তাকে মনে করিয়ে দেয় যে সে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে এই জীবনে। এরপর তাকে মরে যেতে হবে এবং আবারও তাকে তার পুরনো লাইফে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো শুনেই তো ইয়াংহু মনে মনে অনেক কষ্ট পেতে থাকে, কারণ নিজের অজান্তেই সে এই পরিবারের মায়ায় জড়িয়ে গিয়েছে। এদিকে একদিন ইয়াংহুর ছোট ছেলে হানরুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় যে তার চোখের সমস্যার কারণেই এটা হয়েছে, তার ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে হানরুলের অপারেশন শুরু হয়ে যায় এবং এদিকে তারা অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করতে থাকে। তবে ঠিক ওই মুহূর্তে সেখানে আবারও মিস্টার কিম এসে হাজির হয়। আজকে তার মৃত্যুর দিন ছিল, কিন্তু সে তখন তা মানতে চায় না, কারণ এই পরিবারটি এখন তার খুবই আপন হয়ে গিয়েছে। কিন্তু সত্যি বলতে তো তার এখানে কিছুই করার নেই, তাই সে শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিতে চায়। মিস্টার কিম তাকে প্রথমে এখানে অনুমতি দেয় না, তবে তার পরিবারের প্রতি এত ভালোবাসা দেখে অবশেষে তাকে অনুমতি দিয়ে দেয়। এক মুহূর্ত দেরি না করে ইয়াংহু দ্রুত ছুটে যায় তার মেয়ের কাছে এবং তাকে জড়িয়ে ধরে বলে, তোমার নিজের জীবনে তুমি যা হতে চাও আমি জানি তুমি তা অবশ্যই হতে পারবে। তোমার জীবন হয়তো অনেক কঠিন হবে, তবে কখনোই হতাশ হবে না। এরপর সে তার ছোট ছেলের কাছে যায় এবং পরম মমতা নিয়ে বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই তুমি এই কয়দিন তোমার বাবার কথা মতো চলবে। ছোট্ট ছেলেটি তখন বলে, তাড়াতাড়ি ফিরে এসো মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু এর কোনো উত্তর ইয়াংহুর কাছে নেই, তাই সেখান থেকে কান্না করতে করতে বের হয়ে আসে। অবশেষে দেখা করে স্তাংয়ের সাথে। তাকে বলে, তোমার উপর কিন্তু অনেক দায়িত্ব দিয়ে যাচ্ছে, তাদের দিকে খেয়াল রেখো এবং কখনোই যেন তারা কোনো কষ্টে না থাকে, আমাকে প্রমিস করো। স্তাং এখানে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারপরও সে ইয়াংহুকে কথা দেয়। এভাবে সে সেখান থেকে আস্তে আস্তে কান্না করতে করতে চলে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই ইয়াংহু তার আগের শরীরে কোমা থেকে জেগে উঠেছে। তবে সে উঠেই এক মুহূর্ত দেরি না করে তার ছেলে যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও তাদের কাউকেই খুঁজে পায় না। এমনকি সে বাড়ি কিংবা স্কুল কোথাও তাদেরকে খুঁজে পায় না। আসলে ইয়াংহু আরো 1 মাস কমায় ছিল, তাই এই সময়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবেই কেটে যায় আরো 1টি মাস। ইয়াংহু আর আগের মতো নেই, সে এখন সব সময় সত্যের পথে চলে। এছাড়া সে তার বিলাসবহুল বাড়ি ছেড়ে এখন অন্য কোথাও মুভ করেছে। সে যখন তার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল তখনই সে একটি পুরনো ছবির অ্যালবাম খুঁজে পায়। সেখানে সে তার মায়ের একটি ছবি দেখতে পায়। তবে একটু ভালো করে দেখতে গিয়ে সে খেয়াল করে যে ছবিটির একটি পাশ ভাঁজ করা। ওই ভাঁজ খুলতেই সেখানে তার বাবার ছবি বেরিয়ে আসে। তার বাবা আর কেউ নয়, বরং সে ছিল মিস্টার কিম। এটা দেখে ইয়াংহু যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ছবির পেছনে স্পষ্ট করে লেখা ছিল, আমি আমার মেয়েকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। বাবার হাতের এই লেখা দেখে তো ইয়াংহু সেখানে কান্নায় ভেঙে পড়ে। এত কাছে বাবাকে পেয়েও সে তাকে চিনতে পারল না, তাই এইভাবে এত তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য সে সবসময় তার বাবাকেই দোষ দিত। কিন্তু এখন তো সে ভালো করেই বুঝতে পারছে যে তার মা বাবা আসলে তাকে কতটা ভালোবাসতো। মৃত্যুর পরেও তার বাবা তাকে পথ দেখিয়ে গিয়েছে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে নিউজিল্যান্ডে যাবে, যেখানে তার বাবা মারা গিয়েছিল। ইয়াংহু যখন এরপর প্লেনে করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় তখনই তার সাথে সেখানে দেখা হয়ে যায় তার ক্ষণিকের সেই ফ্যামিলির সাথে। সে যেন নিজের চোখকেই কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো তারা কেউই ইয়াংহুকে চিনতে পারছে না। তাই ইয়াংহু সেখানে তাদেরকে আর কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যে প্লেন আকাশে উঠতে শুরু করে। তখন ইয়াংহু সাংকে প্রশ্ন করে, তোমরা কেন নিউজিল্যান্ডে যাচ্ছ?
সাং তখন জানাই যে আমার মা 1 মাস হলো মারা গিয়েছেন, তাই আমরা মন ভালো করার জন্য বেড়াতে যাচ্ছি। সাং তাকে পাল্টা প্রশ্ন করে, আপনি কেন যাচ্ছেন? তখন উত্তরে ইয়াংহু তাকে জানায় যে সে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মানুষের কাছে তার পরিবার যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা না হারালে বোঝা যায় না। আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করুন পরিবারের মানুষদের কেয়ার করতে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।